করছি। ওকে, আসো, এই হচ্ছে আমাদের সূচিপত্র। এবং তোমরা জেনে নিও, সেটা হচ্ছে তোমরা যারা যারা ইন্টার ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য তো এটা ইম্পর্টেন্ট অবশ্যই, যারা যারা ইন্টার সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য, যারা চাইলেও তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তাদের অনেকেই, তোমরা হয়তো অনেকে সেকেন্ড ইয়ারে যারা আছো অনেকে হয়তো বা এই জিনিসটা ভুলে গেছো, তোমাদের পড়াশোনা যেটা ছিল এটা হয়তো বা ভুলে গেছো, রাইট? সো যদি ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু বিপদ আছে, তাই না স্যার? হ্যাঁ, তাহলে কিন্তু বিপদ আছে, অবশ্যই বিপদ আছে, আমরা জানি। সো এই হচ্ছে আমাদের ইউনিট নাম্বার 1, লেসন নাম্বার 1 2, ইউনিট নাম্বার 1 পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি। যারা গতকালকে রিজুমে ক্লাসটা করেছিলে তারা হয়তোবা এই লাইনের ব্যাখ্যা তোমরা হয়তোবা জেনেছিলে যে এই লাইনটার আসলে গ্রামাটিক্যাল ব্যাখ্যা কি কি হয় না হয়, এখান থেকে কিছু টুকটাক গ্রামাটিক্যাল ব্যাখ্যা দেখানোর চেষ্টা করেছিলাম। ওকে, দেখি আমরা এরপর থেকে আসো, সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এরপর থেকে। সো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে ভাষণটা আমরা স্কিপ করে লেসন 2 তে ছিলাম, লেসন 2 দিয়ে শুরু করেছিলাম। সো লেসন 2টা হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা, শুরু করছি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কথাবার্তা। এই লাইনটা নিয়ে গতকালকে কথা বলেছিলাম, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথিক ফাইটার টু প্রেসিডেন্ট, রাইট? এই লাইনটা নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথিক ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা যে কিনা অ্যাপাথিক ফাইটার থেকে, অ্যাপাথিক মানে বর্ণ বিরোধী ফাইটার, যোদ্ধা থেকে প্রেসিডেন্ট হয়েছে। ওকে, এটার ব্যাখ্যা গতকালকে পর্যাপ্ত পরিমাণ ব্যাখ্যা দিয়েছিলাম, আশা করি সেখান থেকে আমরা ফ্রম এর ব্যবহার দেখেছিলাম, কমার ব্যবহার দেখেছিলাম, টু এর ব্যবহার দেখেছিলাম, টুয়ার্ডস এর ব্যবহার দেখেছিলাম, তাই না? তোমরা যারা যারা গতকাল ক্লাসটা করেছো তোমাদের জন্য, তোমাদের আশা করি কিছুটা হলেও উপকার হয়েছে। তো আজকে আমরা এরপর থেকে শুরু করতে চাচ্ছি, একেবারেই শুরু করতে চাচ্ছি। দেখো এদিকে প্রথমে দেওয়া আছে রয়টার্স, রাইট? রয়টার্স দিয়ে শুরু করা আছে, এই যে এখানে লেখা আছে দেখো REUTERS, রয়টার্স। রয়টার্সটা কি জিনিস তোমরা হয়তোবা যদি ঠান্ডা মাথায় খেয়াল করো, রয়টার্স কি জিনিস? রয়টার্স ইজ এ নিউজ এজেন্সি, চাইলে কষ্ট করে লিখে রাখতে পারো। রয়টার্স হচ্ছে এক ধরনের নিউজ এজেন্সি। নিউজ এজেন্সি আবার কি জিনিস? নিউজ এজেন্সিটা কি জিনিস এটা আমরা জানতে চাই। নিউজ এজেন্সি, রয়টার্স ইজ এ নিউজ এজেন্সি, রয়টার্স ইজ এ নিউজ এজেন্সি। বলা হয় নিউজ এজেন্সি কি জিনিস, বলা হয় যেই নিউজ পেপারগুলো, আসলে নিউজ পেপার না এক্স্যাক্টলি, আমি যদি বলি এটা নিউজ পেপার না, মূলত সংবাদ সংস্থাটা কিরকম, ধরো আমি তোমাকে একটু অন্যভাবে বুঝাই তাহলে সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তোমার বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি টেনশনে পড়তে হবে তোমাকে পরীক্ষার হলে, ক্লিয়ার? ওকে, দেখি রয়টার্সটা আসলে কি? সংবাদ সংস্থা বললাম, এটা হচ্ছে নিউজ এজেন্সি। নিউজ এজেন্সি বা সংবাদ সংস্থাটা আসলে কি? নিউজ পেপার এবং নিউজ এজেন্সির মধ্যে পার্থক্য কি খেয়াল করো। একটা হচ্ছে নিউজ পেপার ভার্সেস নিউজ এজেন্সি। এখন বলা হয় নিউজ এজেন্সি গুলো হচ্ছে তারা মূলত পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ধরো তোমাকে একটা সিম্পলি বুঝাই বলার জন্য চেষ্টা করে এভাবে করে বলতে পারি। ধরো তোমরা ফর এক্সাম্পল এভাবে করে বলতে শুনতে পারো, সেটা হচ্ছে ধরো এই মুহূর্তে বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে কিংবা আমেরিকার কোনো একটা অঞ্চলে কিংবা দেশে পৃথিবীর যে কোনো একটা অঞ্চলে কোন একটা ঘটনা দুর্ঘটনা কিছু একটা ঘটছে, ক্লিয়ার? দেখবা তারপরের দিন তোমার বাংলাদেশের শীর্ষস্থানীয় যে পত্রিকাগুলো আছে সে সবগুলো পত্রিকার হেডলাইনে, সে সবগুলো পত্রিকা গুরুত্বপূর্ণ একটা জায়গা, বিশাল একটা জায়গা জুড়ে দেখবে এটা নিয়ে নিউজ করা হয়েছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে স্যার, ওই যে এই যে মুহূর্তে আমেরিকায় কি বাংলাদেশের পত্রিকার সাংবাদিকরা এখানে বসে আছে? না স্যার, বসে নাই। তারা কি করে? তারা এই সংবাদগুলো মূলত বিভিন্ন সংবাদ সংস্থার কাছ থেকে কালেক্ট করে। সংবাদ সংস্থা কি করে? সংবাদ সংস্থা মূলত তোমার দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন ফ্রিল্যান্সার জার্নালিস্ট তারা নিয়োগ করে, রাইট? ফ্রিল্যান্সার জার্নালিস্ট নিয়োগ করে, তারা কি করে? এই ফ্রিল্যান্সার জার্নালিস্ট গুলো তারা কি করে? বিভিন্ন সংবাদ তারা কালেক্ট করে এগুলো তাদেরকে পাঠায় রয়টার্সের কাছে। রয়টার্স এই কালেক্ট গুলো, নিউজ গুলো, ইনফরমেশন গুলো কালেক্ট করে, ক্লিয়ার? এবং প্রয়োজন ভেদে তারা কিন্তু এই নিউজ গুলো চাইলে সেলও করতে পারে, ক্লিয়ার? অর্থাৎ তাদের কাছ থেকে চাইলে এই নিউজ গুলো বিভিন্ন পত্র পত্রিকা চাইলে কিনতে পারে, ক্লিয়ার? এই হচ্ছে রয়টার্স, নিউজ এজেন্সি, এটা একটা, ক্লিয়ার? শুরু করি এখানে। তারপরে দেখো 15 ডিসেম্বর 2013। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাবা, ক্লিয়ার? ওকে, তাহমিদুর রহমানকে দেখতে পাচ্ছি, জি স্যার, স্যার অ্যাডমিশনের জন্য 10টা 15 ক্লাস নেওয়া হবে, সেটা ফার্স্ট পেপারের উপর না, ফার্স্ট পেপারের না, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসটা সরাসরি ভার্সিটি অ্যাডমিশনের টপিকের উপরে ক্লাস নেওয়া হবে আজকে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মুনতাহা স্যার, আমি তানজিদ, সরকারি পটিয়া কলেজ থেকে। ঠিক আছে, ধন্যবাদ। মৌমিতাকে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা চাইলে সবাই একটু কষ্ট করে ক্লাসটা চাইলে একটু কষ্ট করে তোমরা শেয়ার দিয়ে ফেলতে পারো, ক্লিয়ার? সবাই একটু কষ্ট করে চাইলে শেয়ার দিয়ে ফেলতে পারো, তাতে করে তোমাদের সমস্ত ফ্রেন্ডরা একসাথে ক্লাসটা করতে পারবে, ক্লিয়ার? ওকে স্যার, শেয়ার করে দিতে পারো। দেখি আমি 5 সেকেন্ড সময় নিত, 5 সেকেন্ড সময় নিচ্ছি, ক্লিয়ার? 5 সেকেন্ড সময় নিই, সবাই দেখি একটু দ্রুত শেয়ার অপশনটা ক্লিক করে তোমার ওয়ালে শেয়ার করে দিয়ে জাস্ট কমেন্টসে ডান লিখে কমেন্টস করে দাও, ক্লিয়ার? কমেন্ট সেকশনে ডান লিখে কমেন্টস করে দাও, ক্লিয়ার?
ওকে, 5 সেকেন্ড সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে দেখি শেয়ার করে দাও, দেখি 5 সেকেন্ডের মধ্যে 5 4 3 2 1 0 এবং আমার মনে হয় শেষ। ডান ডান রাইট, ডান লিখে কমেন্টস করে দাও, যারা শেয়ার করে দিছো তারা ডান লিখে কমেন্টস করে দাও রাইট। তোমার ওয়ালে চাইলে তুমি ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ওকে, দেখি এবার খেয়াল করো, এখানে লেখা আছে 15 ডিসেম্বর 2013, 15 ডিসেম্বর 2013। এখান থেকে একটা ঝামেলায় পড়লাম। দেখো এদিকে এখানে তারিখটা লেখা হয়েছে। আচ্ছা, প্যাসেজের উপরে তারিখ লেখা হয়েছে, এটা তো আমরা স্বাভাবিকভাবে দেখি না। সাধারণত কোনো গল্পের উপরে কি তারিখ লেখা হয়? বলে না স্যার, কোনো গল্পের উপর তারিখ লেখা হয় না। তার মানে তারিখ কখন লেখা হয়? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে, এদিকে তোমরা জেনে নিও। আমরা জানি রিপোর্ট রাইটিং, আমরা যখন স্কুলে থাকতে রিপোর্ট রাইটিং শিখছিলাম। যদি না শিখে থাকো সমস্যা নাই, কলেজ লাইফে এসে তোমাকে রিপোর্ট রাইটিং শিখতে হবে। রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এর উপরে অবশ্যই তারিখ লিখতে হয়, অবশ্যই কি লিখতে হয়? তারিখ লিখতে হয়, ঠিক আছে? তাহলে দেখো 15 ডিসেম্বর 2013, দেখো তারিখ লেখা আছে, তার মানে বোঝা আছে এটা হচ্ছে একটা নিউজ পেপারে নিউজ, ক্লিয়ার? একটা সংবাদপত্রে, একটা পত্রিকা তুমি নিউজ পড়তে যাচ্ছ, ক্লিয়ার? ওকে স্যার, শুরু করি। দেখো এই পত্রিকার নিউজ তো পড়তে যাচ্ছ, ভালো কথা। তারিখটা দিয়ে খেয়াল করো তো, তারিখটাকে নিয়ে একটা ভেজাল আছে। বলে কি ভেজাল আছে? দেখো, আচ্ছা আমি যদি প্রশ্ন করে ফেলি, ধরো প্রশ্ন করলাম আজকে হচ্ছে 10 তারিখ 12 মাস, হ্যাঁ, 2020 সাল, অর্থাৎ আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ 2020 সালে ডিসেম্বর মাসের 12 তারিখ। আচ্ছা, আজকের তারিখটা কেউ কি লিখতে পারবা? আজকের তারিখটা কমেন্টস করে কে দিতে পারবা? রাইট? অথবা আমি যদি বলি আজকে, ধরে নাও আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, ধরে নিলাম ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। দেখো এবার আমাদের মজার কিছু ভুল দেখো, খেয়াল করে দিকে আমরা কি ভুলটা করি পরীক্ষার হলে, কি ধরনের মজার মজার ভুল করি দেখো। ধরো আজকে দিনটা কি বললাম? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তুমি লিখলা 3 তারিখ 2 মাস, ধরো এটা 2020, তাই তো? আমরা এভাবে করে লিখে আসছি, কিংবা আমরা এভাবে লিখি 3-2-2020। আমরা এভাবে করে লিখি 3-2-2020। আমরা এভাবে করেও লিখি 03-02-20। আমরা এভাবে লিখি 3-2-20। আমরা এভাবে লিখি 3, আর লিখবো আর লিখবো আচ্ছা দেখো এদিকে 3/2/20। খেয়াল করো, এখানে অনেকগুলো স্টাইলের তারিখ লিখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6টা স্টাইলে আমি তারিখ লেখার চেষ্টা করছি, 6টা স্টাইলে তারিখ লেখার চেষ্টা করছি, ক্লিয়ার? বলতে পারবা এখান থেকে কেউ কি বলতে পারবা এখানের মধ্যে কোন তারিখ লেখার স্টাইলটা ঠিক আছে? বলতে পারবা কেউ? রাইট? কেউ একজন কি বলতে পারবা এখানের মধ্যে তারিখ লেখার স্টাইল কোনটা ঠিক আছে? কেউ বলতে পারবা? বলতে পারবা কেউ? দেখো তো এই তারিখ লেখার স্টাইলগুলোর মধ্যে কোন তারিখ লেখার স্টাইলটা ঠিক আছে? বলতে পারবা কেউ? দেখো তো, ট্রাই করে দেখতে পারো চাইলে। এই যে 3-2 হাবিজাবি কতগুলো লিখে দিছি না? হ্যাঁ, ভালো করে অক্ষরের দিকে। এখন এখানে একটা তারিখ লেখা আছে, তারিখ লিখছি কি 15 ডিসেম্বর 2000, রাইট? ওকে, তারপরে কি বলছে দেখো এদিকে, জোহান্সবার্গ, রয়টার্স, জোহান্সবার্গ থেকে এই প্যাসেজটা, এই টোটাল আমাদের টোটাল এই প্যাসেজটা, অর্থাৎ আমাদের এই নিউজ পেপারটা লেখা হচ্ছে জোহান্সবার্গ থেকে, ক্লিয়ার? ওকে, এখানের মধ্যে কোনটা কারেক্ট? মজার ব্যাপার হচ্ছে কি জানো? মজার ব্যাপার হচ্ছে এখানের মধ্যে একটাও কারেক্ট না, একটাও কারেক্ট না, সবগুলো ভুল, সবগুলো ভুল, সবগুলো ভুল। তারিখ লেখার স্টাইল সবগুলো ভুল। বলে স্যার কি বলেন স্যার, আমরা তো এভাবে লিখে আসছি। হয়তো বা অনেকে স্কুলে বোর্ডের উপরে কর্নারে স্টাইল তুমি তারিখ লিখে আসছো, স্যার এই স্টাইল তারিখ লেখা যাবে না। বলে তারিখ লেখে কি হবে, তারিখ লেখার সঠিক স্টাইলটা কিরকম হবে আমরা দেখাবো ইনশাআল্লাহ, ক্লিয়ার? আসো দেখি, আমরা চেষ্টা করব, তবে এখন না, আমরা সামনে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসো আস্তে আস্তে সামনের দিকে যাই। হ্যাঁ, এখানে মুনতাহা বলছে না, মুনতাহা ভুল করছো তুমি। ওকে ঠিক আছে, দেখি আমরা, রাইট? চাইলে রেসপন্স করতে পারো, রেসপন্স করলে শিখতে পারবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের তারিখ লেখার মধ্যে ঝামেলা আছে স্যার, আমরা তারিখ লিখতে ঠিক জানি না হয়তো বা, তাই না? আসো সমস্যা নেই। এবার বলছে জোহান্সবার্গ, রয়টার্স, রয়টার্স থেকে, রয়টার্সের সেই জোহান্সবার্গ থেকে লেখা। নেলসন ম্যান্ডেলা গাইডেড, একেবারে প্যাস শুরু করে দিচ্ছি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা গাইডেড পরিচালনা করেছিল সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিল ফ্রম দ্য শেকল অফ অ্যাপার্থিড, ফ্রম দ্য শেকল থেকে, শেকল মানে হচ্ছে শিকল, শিকল অফ অ্যাপার্থিড, অ্যাপার্থিড মানে বর্ণবাদ, বর্ণবাদের শিকল থেকে, বর্ণবাদের শিকল থেকে।
ওকে, শেকল, শেকল, শেকল মানে কি? শিকল অফ অ্যাপার্থিড। অ্যাপার্থিড মানে বর্ণবাদ, বর্ণবাদের শিকল থেকে। ওকে, বর্ণবাদের শিকল থেকে, বর্ণবাদের শিকল থেকে টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি, টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি বলছে একটা মাল্টি, বহু, রেসিয়াল, রেস থেকে রেসিয়াল, খুব চমৎকার একটা শব্দ, খেয়াল করে দিকে। এবার আমরা একটু দেখতে চাই, সবার কাছে কিন্তু আশা করি ফার্স্ট পেপার বইটা আছে কিন্তু, হ্যাঁ সবাই কিন্তু ক্লাস শুরু করার আগে ফার্স্ট পেপার বইটা নিয়ে বসবা, তাতে করে তোমার ক্লাস অনেক বেশি এনজয় করতে পারবা, ঠিক আছে? আসো তাহলে কি বলছে দেখো এদিকে, বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিল ফ্রম দ্য শেকল, শিকল থেকে, ফ্রম দ্য শেকল, শিকল থেকে, অফ অ্যাপার্থিড, অ্যাপার্থিডের শিকল থেকে। শেকলের সিনোনিম লিখতে পারো চেইন, শেকল, শেকলের সিনোনিম কি লিখতে পারো? চেইন, রাইট? শেকল, শেকলের সিনোনিম কি? চেইন লিখতে পারো, শেকলের সিনোনিম কি? চেইন, চেইন, রাইট? ওকে, তাহলে বলছে ফ্রম দ্য শেকল অফ অ্যাপার্থিড, অ্যাপার্থিড মানে বর্ণবাদ, অ্যাপার্থিড মানে কি? বর্ণবাদ, অ্যাপার্থিড বর্ণবাদ। বলে অ্যাপার্থিড মানে তো স্যার বুঝছি বর্ণবাদ, বর্ণবাদটা মানে কি এটা তো বুঝি নাই, খেয়াল করে দিকে। বর্ণবাদটা কি জিনিস বুঝো স্যার? বর্ণবাদটা কি আমরা বুঝি সবাই? বর্ণবাদ কি জিনিস? বলে স্যার বর্ণবাদ বুঝতে একটু কষ্ট হয়, খেয়াল করো বর্ণবাদটা কি একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে একটা মানুষকে তার গায়ের রঙের উপর ভিত্তি করে তাকে যে জাজমেন্ট করা হয়, এটা হচ্ছে মূলত অ্যাপার্থিড, রাইট? কিরকম, ধরো তোমার গায়ের রং সাদা, তাই বলে তোমাকে কি করা হচ্ছে? তোমাকে চাকরি বাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তোমাকে জব ফ্যাসিলিটিস বেশি দেওয়া হচ্ছে, তোমাকে শিক্ষা দীক্ষায় সুযোগ দেওয়া হচ্ছে। আর ধরো আমার গায়ের রং কালো, হ্যাঁ, এই কারণে আমাকে কি দেওয়া হচ্ছে না? আমাকে চাকরি বাকরিতে মানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, কিংবা ধরো কি আমাকে সামাজিক ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, ক্লিয়ার? এই যে আমার গায়ের কালার উপর ভিত্তি করে, গায়ের কালার উপর ভিত্তি করে তোমাকে যে বেশি সুযোগ দিচ্ছে, ক্লিয়ার? ওকে, ভালো করে, ওকে, তোমাকে যে বেশি সুযোগ দিচ্ছে আর আমাকে যে কম সুযোগ দিচ্ছে, অর্থাৎ তোমার এবং আমার মধ্যে যে পার্থক্য তৈরি করতেছে শুধু গায়ের কালারের জন্য, এইটাকে আমরা বলি অ্যাপার্থিড বা বর্ণবাদ, অ্যাপার্থিড বা বর্ণবাদ। অর্থাৎ গায়ের বর্ণ বা রঙের উপর ভিত্তি করে মানুষকে জাজ করা, মানুষকে বিচার করা বা মানুষকে ট্রিট করা, ক্লিয়ার? ইটস কল অ্যাপার্থিড, এটাকে আমরা বলি বর্ণবাদ। ওকে, তাহলে বলছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসিতে পরিচালনা করেছিল। মাল্টি রেশিয়াল মানে কি জিনিস খেয়াল করো, মাল্টি রেশিয়াল শব্দটা নিয়ে একটু কাজ করতে চাই আমরা, মাল্টি রেশিয়াল শব্দটা নিয়ে কাজ করতে চাই একটু, ভালো করে লক্ষ্য এদিকে। তাহলে এখানের মধ্যে ঠান্ডা মাথায় খেয়াল করো, মাল্টি রেশিয়াল, ঠান্ডা মাথায় বুঝো, এই যে মাল্টি রেশিয়াল, এটা এই শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কিছু বলতো, এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? মাল্টি রেশিয়াল শব্দটা কি বললাম, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন মজার ব্যাপার হচ্ছে দেখো এদিকে অ্যাডজেক্টিভের মধ্যে দেখো তো শব্দটা কিভাবে লেখা আছে, মাল্টি রেশিয়াল শব্দটা আমি একটু লেখার চেষ্টা করি তো। দেখো মাল্টি রেশিয়াল, সবাই একটু চাইলে আমার সাথে খেয়াল করতে পারো, দেখো মাল্টি, মাল্টি রেশিয়াল, আর আমি একটু রেশিয়াল একটা ছোট হাতে হবে যদিও। ওকে, মাল্টি রেশিয়াল। আচ্ছা দেখো তো, খেয়াল করো তো স্যার, এই যে এটা বললাম এটা একটা অ্যাডজেক্টিভ, নিঃসন্দেহে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভটা ভালো করে খেয়াল করলে দেখবা, এই অ্যাডজেক্টিভটা মাঝখানে কি করা আছে দেখো, হাইপেন দেওয়া আছে, মাঝখানে কি দেওয়া আছে? হাইপেন দেওয়া আছে, তাই না স্যার? জি স্যার, মাঝখানে একটা হাইপেন দেওয়া আছে। তাহলে নিঃসন্দেহে ভালো করে দিকে বলা হয় এই যে হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভকে, এই যে হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা বলি হাইপেনারেড অ্যাডজেক্টিভ, হাইপেনারেড অ্যাডজেক্টিভ। জেনে রাখো হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা কি বলি? হাইপেনারেড অ্যাডজেক্টিভ। সো এটা হচ্ছে একটা হাইপেনারেড অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হাইপেনারেড অ্যাডজেক্টিভ। এখন তুমি আমাকে বলতে পারো স্যার আপনি কেমনে বুঝলেন এটা যে অ্যাডজেক্টিভ, আপনি কেমনে বুঝছেন? হ্যাঁ, অনেকগুলো বোঝার ওয়ে আছে, ছোট্ট একটা ওয়ে বলি, ক্লিয়ার? আচ্ছা ছোট্ট একটা ট্রিক্স তোমাকে শেয়ার করি, ক্লিয়ার? আসো এখন এখানে বলা হচ্ছে মাল্টি রেশিয়াল, মাল্টি রেশিয়াল শব্দটা ছিল, মূল শব্দটা কি ছিল জানো? মূল শব্দটা ছিল রেস, আর এ সি ই, রেস, এটা ছিল মূল শব্দ। এই রেস মানে কি? বলে রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা বোঝায়, দৌড় প্রতিযোগিতা বোঝায়। রেস মানে হচ্ছে গতি বোঝায়, রেস মানে হচ্ছে তোমার প্রতিযোগিতা বোঝায়, প্রতিযোগিতা বোঝায়, ক্লিয়ার? আবার রেস শব্দের অর্থ জাতি বোঝায়, জাতি। রেস শব্দ অর্থ কি বোঝায়? আবার জাতি বোঝায়। এখন এখানে মূলত এই প্যাসেজে রেস বলতে বোঝাচ্ছিল জাতি, এই প্যাসেজে রেস বলতে কি বোঝাচ্ছিল? জাতি বোঝাচ্ছিল, ক্লিয়ার? তাহলে রেস মানে হচ্ছে দৌড়, রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা, রেস মানে গতি, রেস মানে গতি প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতা। রেস মানে আবার জাতি বোঝায়, এখানে রেস মানে কি বোঝাচ্ছিল? জাতি বোঝাচ্ছিল, ক্লিয়ার? একটু আশা করে বুঝছি। তাহলে রেস মানে হচ্ছে এখানে জাতি। এখন বলা হয় আমরা আল যুক্ত করলাম, দেখো রেসের সাথে আর এ সি ই, রেসের সাথে আল যুক্ত করলাম, রাইট? রেসের সাথে কি যুক্ত করলাম? আল যুক্ত করলাম, দেখলাম রেসিয়াল। ভালো করে লক্ষ্য করি, বলা হয় যদি কখনো কোনো নাউনের সাথে, হ্যালো, যদি কখনো কোনো নাউনের সাথে আল যুক্ত করা হয়,
যদি কখনো কোনো নাউনের সাথে আল যুক্ত করা হয়, বিশ্বাস করেন মাননীয় স্পিকার, সেই বেচারা আর নাউন থাকে না, সে সাথে সাথে অ্যাডজেক্টিভ হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায় স্যার বলো তো? অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখো আবার বললাম, কোন নাউনের সাথে যদি কখনো আল যুক্ত করা হয়, নাউনটা বিশ্বাস করেন রাসেল ভাই, এই নাউন আর নাউন থাকে না, সে কি হয়ে যায়? সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে দেখো তো, আমি যদি বলি নেশন, এন এ টি আই ও এন, নেশন, দেখো এটা একটা নাউন, নেশন একটা নাউন। এবার এটার সাথে যদি আল যুক্ত করি, এ এল আল, ন্যাশনাল, সাথে সাথে এটা কি হয়ে গেছে বলো তো? এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ন্যাশনালটা কি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে আমি যদি বলি ট্রেডিশন, ট্রেডিশনের সাথে আল যুক্ত করি, ট্রেডিশনাল, ট্রেডিশনটা কি হয়ে গেছে? একটা ট্রেডিশনাল, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে দেখো তো, এবার যদি বলি রেস, এটা একটা ছিল নাউন, রেসের সাথে আমি কি করলাম? আল যুক্ত করলাম, আল, রেসিয়াল, সাথে সাথে এটা কি হয়ে গেছে বলো তো? এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে দেখো, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে হাইফেন, তাহলে যে অ্যাডজেক্টিভের সাথে হাইফেন থাকে তাকে আমরা বলি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, তাহলে একটু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। একটু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে চাইলে জিজ্ঞেস করতে পারো, চাইলে জিজ্ঞেস করতে পারো, নয়তো আমরা আরেকটু সামনে যেতে চাই। ওকে স্যার, আসো। এবার তাহলে কি বলছে, সে বেচারা কি করেছিল? নেলসন ম্যান্ডেলা, সে নেলসন ম্যান্ডেলা কি করেছিল? বর্ণবাদের শিকল থেকে জাতিকে বহু জাতিগত গণতন্ত্রের দিকে পরিচালনা করেছিল। ক্লিয়ার? ওকে স্যার, আশা করি বুঝছি একটু পর্যন্ত। এরপরে কি হলো? এরপর আবার আমরা একটু প্যাসেজের দিকে দেখতে চাই, একটু প্যাসেজের দিকে দেখতে চাই। একটা মিনিট সময় নিচ্ছি, তোমরা চাইলে আমাকে একটু কমেন্টস করে দিতে পারো, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা কি আসে বিষয়, চাইলে কমেন্টস করে দিতে পারো। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে ইউজ করতে পারো, আর না থাকলে আমাকে কষ্ট করে ওকে লিখে কমেন্টস করে দিতে পারো, ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। ক্লিয়ার? ওকে স্যার, দেখি আমরা তাহলে কি বলছে। ইমপ্রিজন, ওকে রাইট, হ্যাঁ বলছে সে বাচ্চারা মাল্টি রেশিয়াল ডেমোক্রেসির দিকে, বলছে বহু জাতিগত গণতন্ত্রের দিকে পরিচালনা করেছিল। অ্যাজ অ্যান আইকন, একজন আইকন হিসেবে, অ্যাজ অ্যান আইকন, একজন আইকন হিসেবে, আইকন মানে আদর্শ, আইকন মানে কি? আদর্শ, একজন আদর্শ হিসেবে, আইকন হিসেবে। রাইট, বলছে কিসের আদর্শ? অফ পিচ, শান্তি, অ্যান্ড রিকনসিলিয়েশন, এবং রিকনসিলিয়েশনের আদর্শ। রিকনসিলিয়েশন মানে কি? রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, রিকনসিলিয়েশন অর্থাৎ পুনর্মিলন, রিকনসিলিয়েশন অর্থাৎ পুনর্মিলন। রাইট, সিনোনিম লিখতে পারো রিইউনিয়ন, লিখতে পারো রিইউনিয়ন, রিইউনিয়ন, সিনোনিম লিখতে পারো রিইউনিয়ন, পুনর্মিলন। রাইট, তাহলে বলছে সে কি করেছিল? বলছে দেখো, সে অ্যাজ আ আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলনের আদর্শ হিসেবে সে এসেছিল। হু কেম, যে এসেছিল, টু এমবডি, এমবডি করতে, এমবডি মানে সুসংগঠিত করা, এমবডি মানে হচ্ছে বাস্তবায়ন করা, এমবডি মানে হচ্ছে সুসংগঠিত করা, এমবডি মানে হচ্ছে বাস্তবায়ন করা, এমবডি সুসংগঠিত করা, একত্রিত করা বা বাস্তবায়ন করা, সুসংগঠিত করা, একত্রিত করা বা বাস্তবায়ন করা। বলছে দ্য স্ট্রাগল, যে কিনা সংগ্রামকে, সংগ্রামকে একত্রিত করতে এসেছিল, সুসংগঠিত করতে এসেছিল বা বাস্তবায়ন করতে এসেছিল। কিসের সংগ্রাম? ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে ন্যায় বিচারের যে সংগ্রাম, সেই সংগ্রামকে একত্রিত করার জন্য সে এখানে এসেছিল। ক্লিয়ার স্যার? তাহলে পুরো প্যারাটা বিশাল বড় একটা প্যারা, এই প্যারাটা আমরা একবার পড়ে দিচ্ছি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackle of apartheid to multiracial democracy. নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে বহু জাতিগত গণতন্ত্রের দিকে পরিচালনা করেছিল। অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন, বলছে আদর্শ, বলছে পুনর্মিলনের আদর্শ হিসেবে, শান্তি এবং পুনর্মিলনের আদর্শ হিসেবে, যে কিনা এই পুরো পৃথিবী জুড়ে ন্যায় বিচারের সংগ্রামকে একত্রিত করতে এসেছিল। কারো যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারো, না থাকলে আমাকে ওয়ান লে কমেন্টস করতে পারো, ওয়ান লে কমেন্টস করতে পারো। ওকে, কারো কোনো সমস্যা থাকলে ইউজ করতে পারো, না থাকলে ওয়ান লে কমেন্টস করতে পারো, ওয়ান। রাইট, সো আমরা এরপর থেকে যাওয়ার চেষ্টা করব, এরপর থেকে যাওয়ার চেষ্টা করি। কি বলছে? ইমপ্রিজন ফর নিয়ারলি, ইমপ্রিজন অর্থাৎ কারাগারে আটক ছিল, ইমপ্রিজন ছিল, কারাগারে আটক ছিল, ফর নিয়ারলি 3 ডিকেডস। বলছে ইমপ্রিজন মানে কি? বলে প্রিজন মানে হচ্ছে কারাগার, প্রিজন মানে কি বলতো? কারাগার। রাইট, প্রিজন মানে কারাগার, আর প্রিজনটা জেনে রাখো এটা একটা নাউন, এটা একটা কি বলতো? নাউন। আমি একটু বোর্ডটা মুছে দিচ্ছি, আশা করি বোর্ডে লেখা শেষ। রাইট, আসো দেখি আমরা।
তাহলে বললাম প্রিজন মানে হচ্ছে কারাগার, প্রিজন মানে কি বললাম কারাগার, আর ইমপ্রিজন মানে হচ্ছে কারাগারে আটকে রাখা, কারাগারে আটকে রাখা বা কারা আটক করে রাখা, কারা বন্দি করে রাখা, ইমপ্রিজন করে রাখা। ক্লিয়ার? ওকে, দেখি আমরা তাহলে বলছি ইমপ্রিজন কারাগারে আটক করা ছিল, জেনে রাখো প্রিজন হচ্ছে নাউন আর এটার ভার্ব হচ্ছে ইমপ্রিজন। এটার ভার্ব কি? ইমপ্রিজন। প্রিজন হচ্ছে একটা নাউন আর এটার ভার্ব হচ্ছে ইমপ্রিজন। প্রিজন মানে কারাগার, প্রিজন মানে কারাগার, আর ইমপ্রিজন মানে কারাগারে আটকে রাখা, কারাগারে কি রাখা? আটকে রাখা, কাউকে কারাবন্দি করে রাখা। তাহলে বলছে ইমপ্রিজন ছিল, কারাগারে আটক ছিল, ফর নিয়ারলি, প্রায়, খেয়াল করো, নিয়ারলি প্রায়, এই নিয়ারলি শব্দটা কিন্তু, নিয়ারলি শব্দটা কিন্তু ভালো করে লক্ষ্য করে এদিকে, কি জন্য ব্যবহার করা হয়? প্রায় শব্দটা ব্যবহার করা হয় এটা দিয়ে কি বোঝায়? বলে নট এক্স্যাক্টলি, এটা দিয়ে বোঝায় আসলে নট এক্স্যাক্টলি। আবার বলছি নিয়ারলি মানে কি? নিয়ারলি মিন্স নট এক্স্যাক্টলি, একেবারে সুনির্দিষ্ট না। মানে কিরকম? ধরো ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি ভালো করে, ধরো ধরো কি হলো, ধরো আমাদের থেকে আমাদের একজনকে ধরো এখান থেকে নিলাম, আমরা ধরলাম ধরো মুনতাহা। মুনতাহা ধরো কি করলো, আমি ধরো মুনতাহার কাছ থেকে আমি ধরো টাকা পাই, হ্যাঁ, কিংবা আমি আমার কাছ থেকে মুনতাহা ধরো টাকা পাই। ক্লিয়ার? এখন আমার কাছ থেকে ধরো মুনতাহা টাকা পাই, হ্যাঁ। এখন মুনতাহা সে আমাকে কি করলো, সে আমাকে বললো যে স্যার আমি আপনার থেকে টাকা পাই, টাকাটা কালকে নিয়ে আসেন। আমি বললাম ঠিক আছে, আমি কালকে টাকাটা নিয়ে আসবো তোমার জন্য। তো আমি টাকাটা দিলাম, সে আমার থেকে ধরো 5 লাখ টাকা পায়। কয় লাখ টাকা পায়? 5 লাখ টাকা পায়। কিংবা ধরো 5 কোটি টাকা পায়, হ্যাঁ। তো 5 কোটি টাকা আমি পকেটে করে নিয়ে আসতে আসতে হঠাৎ করে আমার মনে মনে চিন্তা করলাম 5 কোটি টাকা পকেটে আছে, একটা চা খেয়ে দেখি, হ্যাঁ। তো 5 কোটি টাকা থেকে কি করলাম, 10 টাকা দিয়ে একটা চা খেয়ে দিছি। ক্লিয়ার? আচ্ছা, এবার ওই 10 টাকা ছাড়াই আমি কি করলাম, আমি তাকে টাকাটা বুঝাই দিলাম, ধরো মুনতাহাকে টাকাটা বুঝাই দিলাম। ক্লিয়ার? ওকে। এখন 5 কোটি টাকা কিন্তু দেখো, 10 টাকা কম 5 কোটি টাকা। এখন ভালো করে লক্ষ্য করে দিকে, 10 টাকা কম 5 কোটি টাকা, 10 টাকা কম 5 কোটি টাকা কিন্তু। ক্লিয়ার? তাহলে সে কি বলবে? তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাকে কত টাকা দিছিল, সে কি বলবে তোমার মনে হয়? নিজাম স্যার আমাকে এই তো 4 কোটি 99,990,090 টাকা দিয়েছিল, বলবে? নিঃসন্দেহে না। সে কি বলবে? বলবে এই তো প্রায় তোমার 50, 100 টাকা, 200, 300, 500 টাকা সেটা পেলে কি বলবে? এই তো প্রায় 5 কোটি টাকার কাছাকাছি দিছিল, প্রায় 5 কোটি টাকা দিছিল। রাইট? তার মানে হচ্ছে নিয়ারলি শব্দটা দিয়ে বোঝায় এটা আসলে এক্সাক্ট না। রাইট? আশেপাশে হবে, আশেপাশে কিছু একটা। তাহলে দেখো এখানে বলছে ইমপ্রিজন ছিল, কারাগারে আটক ছিল, ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক ধরে, প্রায় 3 দশক ধরে কারাগারে আটকে ছিল। 3 দশক মানে কি? আমরা বলি 10 বছরে 1 ডিকেড। রাইট? 10 ইয়ার্স ইজ ইকুয়াল টু 1 ডিকেডস। 10 ইয়ার্স 10 বছরে কি হয়? 1 ডিকেডস হয়। বাংলায় বলি দশক, বাংলায় বলি কি? দশক। 10 বছরে 1 দশক, 10 বছরে কি হয়? 1 দশক হয়। ঠিক আছে? আর 12 বছরে কি হয় বলতো? 12 বছরে 1 ইরা, ই আর এ, ইরা, যেটাকে বাংলায় বলি আমরা যুগ। ঠিক আছে? বলে ফেলো না কিন্তু, দেখো তাহলে 10 বছরে 1 দশক 1 ডিকেডস, আর 12 বছরে কি বলতো? 1 ইরা বা যুগ। ক্লিয়ার? দেখি আমরা তাহলে বলছে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক ধরে কারাগারে আটক ছিল। 3 দশক ধরে কারাগারে আটক ছিল। কিসের জন্য আটক ছিল এটা? ফর হিজ ফাইট, তার সংগ্রামের কারণে। ফর হিজ ফাইট, তার সংগ্রামের কারণে। এগেইনস্ট, বিরুদ্ধে। এগেইনস্ট, বিরুদ্ধে। হোয়াইট মাইনরিটি রোল, হোয়াইট শ্বেতাঙ্গদের মাইনরিটি রোল। জেনে রাখো এগেইনস্ট এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন। দেখতে অনেক সময় এটাকে প্রিপোজিশনের মতো মনে হয় না, কিন্তু এটা একটা প্রিপোজিশন, জেনে নিও। তাহলে বলছে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক ধরে আটকে ছিল। আচ্ছা, 1 দশক মানে তো 10 বছর না? তাহলে 3 ডিকেড মানে কি? 3 ডিকেডস, ডিকেডস মানে হচ্ছে মিনিমাম 3 বছর মোটামুটি হবে, তাই তো? তাহলে বলছে প্রায় 3 দশক আটকে ছিল মানে কি? মানে হচ্ছে সে আসলে 30 বছর কারাগারে আটক ছিল না, সে কারাগারে আটক ছিল 27 বছর। কয় বছর? 27 বছর আটক ছিল। কয় বছর? 27 বছর। এই কারণেই মূলত বলা হয়েছে প্রায় 3 দশক। ক্লিয়ার? ওকে। দেখো এদিকে বলছে, হ্যাঁ, imprisoned for nearly 3 decades for his fight, তার সংগ্রামের কারণে, হোয়াইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রোল। মাইনরিটি মানে সংখ্যালঘু বা সংখ্যায় কম। বলছে রোল মানে শাসনের বিরুদ্ধে, সংখ্যালঘু বা সংখ্যায় কম সেই শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে প্রায় 3 দশক তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। ম্যান্ডেলা নেভার, ম্যান্ডেলা কখনোই লস্ট, হারায়নি, হিজ রিসলভ, তার রিসলভ হারায়নি। জেনে রাখো এই সেন্টেন্সটা থেকে তোমাকে একটা ছোট্ট একটা কাজ বলি, একটা ছোট্ট একটা স্ট্রাকচার দেখাই দিই, হ্যাঁ। আসো তাহলে আমি এটা মুছে ফেলতে পারি আশা করি। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। রাইট? এখন দেখো তো সেন্টেন্স প্যাটার্ন একটু দেখো তো। ম্যান্ডেলা লিখছে নেভার, তারপরে কি বলছে দেখো তো? লস্ট
হিজ রিসলভ। আচ্ছা ম্যান্ডেলাটা কি বলতো, এই সেন্টেন্সের মধ্যে ম্যান্ডেলাটা কি কে বলতে পারবা? এই সেন্টেন্সের মধ্যে ম্যান্ডেলা কি সাবজেক্ট নাকি ভার্ব নাকি অবজেক্ট নাকি এক্সটেনশন নাকি অ্যাজান না কি জিনিস, এটা বলতে পারবা? কেউ কেউ একজন বলতে পারবা? দেখো তো এটা কি জিনিস, এটা এই সেন্টেন্সের মধ্যে এই যে ম্যান্ডেলা এটা কি জিনিস বলতে পারবা কেউ? এটা কি জিনিস বলতে পারবা কেউ? কেউ কি বলতে পারবা? কোনো একজন, কোনো সাহসী পুরুষ কি আছে যে বলতে পারবে, যে বলতে পারবে এই যে এখানে ম্যান্ডেলাটা কি? বলে স্যার ম্যান্ডেলাটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা আমি জানি স্যার, সাবজেক্ট রাইট। হ্যাঁ, লস্ট মানে হারিয়ে ফেলা, এটা একটা ভার্ব, এটা একটা কি বলতো, ভার্ব মানে হারিয়ে ফেলা। বলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আর জেনে রাখো মাঝখানের এই যে নেভারটা ব্যবহার করছো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। জেনে নিতে পারো ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে নতুন একটা প্যাটার্ন দেখলাম না? কি প্যাটার্ন দেখলাম দেখো তো, সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, এরপরে কি ব্যবহার করা হয়েছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে, এরপরে ভার্ব ব্যবহার করা হয়েছে, তাই না স্যার? বলে স্যার এরকম স্ট্রাকচার আমরা হয়তোবা ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় নাই, কিন্তু আমরা হর হামেশাই এরকম স্ট্রাকচারের বিভিন্ন সেন্টেন্স সলভ করি, আমাদের মনের অজান্তেই আমরা আসলে খেয়াল করি না। যাই হোক, হচ্ছে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। ম্যান্ডেলা কখনোই তার রিসলভ হারায়নি। রিসলভ মানে সংকল্প, রিসলভ মানে কি? সংকল্প হারায়নি, রিসলভ হারায়নি, তার সংকল্প সে হারায়নি। চাইলে লিখতে পারো রিসলভের সিনোনিম লিখতে পারো ইনট্যান্ট। ইনট্যান্ট, ইনট্যান্টের শব্দের অর্থ সংকল্প বোঝায় বা দৃঢ় ইচ্ছা বোঝায়, সংকল্প বা দৃঢ় ইচ্ছা, সংকল্প বা দৃঢ় ইচ্ছা, ক্লিয়ার? তাহলে বলছে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। ম্যান্ডেলা কখনো তার রিসলভ হারায়নি, তার সংকল্প হারায়নি। কিসের সংকল্প হারায়নি? দেখি কিসের সংকল্প হারায়নি বলতো? বলছে লস্ট হিজ রিসলভ, সে কখনো তার সংকল্প হারায়নি। টু ফাইট, সংগ্রাম করার সংকল্প, সংগ্রাম করার যে সংকল্প এটা কখনো সে হারায়নি। ফর হিজ পিপলস এমানসিপেশন, তার মানুষের এমানসিপেশনের জন্য, তার মানুষের স্বাধীনতা বা মুক্তির জন্য। এমানসিপেশন স্বাধীনতা বা মুক্তি, সিনোনিম লিখতে পারো ফ্রিডম, সিনোনিম লিখতে পারো ফ্রিডম। ম্যান্ডেলা কখনো সে তার স্বাধীনতার জন্য, বলছে সে মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য সে কখনোই কি হয়নি, পিছপা হয়নি, কখনো সে তার সংকল্প হারায়নি, কখনো সে তার সংকল্প হারায়নি। ঠিক আছে স্যার? ওকে, দেখি আমরা। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, ডিটারমাইন্ড ছিল, দৃঢ় প্রতিজ্ঞ ছিল। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা, ব্রিং ডাউন ভেঙে ফেলা। সে ডিটারমাইন্ড ছিল, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, ডিটারমাইন্ড ছিল ব্রিং ডাউন করতে, ভেঙে ফেলতে। কি ভেঙে ফেলার জন্য? অ্যাপার্থিক, বর্ণবাদকে, এই অ্যাপার্থিককে ভেঙে ফেলতে চেয়েছিল। ওয়াইল অ্যাভয়েডিং, এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে চেয়েছিল। ওয়াইল অ্যাভয়েডিং, এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে চেয়েছিল। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি হয়তোবা, যদি আমি ভুল না করে নিই তাহলে তোমার মনে থাকার কথা। বলা হয় ওয়াইলের একটা মজার ব্যবহার হচ্ছে এরকম, ওয়াইলের একটা মজার ব্যবহার আছে। বলে ওয়াইলের পরে আমরা পড়ছিলাম যদি কখনো ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? আর বলছিলাম এরকম ওয়াইলের পরে যদি কখনো ভার্ব না থেকে সাবজেক্ট থাকে, তখন সেই ক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়ার ব্যবহার করে এরপরে ভার্বের সাথে আইন যুক্ত করা হয়। তার মানে সোজা কথা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়। কি লেখা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়। আচ্ছা প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রশ্ন করি, আচ্ছা কেন এই কাজটা হয় বলতো? ওয়াইলের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি কেন বা যুক্ত করি, আর ওয়াইলের পরে সাবজেক্ট আসলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেন যুক্ত করি? কেউ কি জানি? কেউ যদি জেনে থাকো চাইলে কমেন্টসে বলতে পারো, ক্লিয়ার? রাইট, কেউ যদি জেনে থাকো চাইলে কমেন্টসে বলতে পারো। প্রত্যেকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো বলছি, যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 টাকা করে তোমার জন্য পুরস্কার থাকবে। 10 টাকার এমবি কার্ড, মোবাইল কার্ড কিংবা তোমার রিচার্জ কার্ড তোমার জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে? চাইলে উত্তর দিতে পারো দেখে দেখে। লাখ টাকার প্রশ্ন, 1000 টাকার প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে এগুলো মুখস্থ করে আসি। ওয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, ওয়াইলের পর সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার দিয়ে ভার্বের সাথে আইএনজি হয়। প্রশ্ন কখনো করি নাই স্যার কেন হয়, ক্লিয়ার? স্যারও হয়তো তোমাকে উত্তর দেয় নাই, তুমি হয়তো স্যার কখনো প্রশ্ন করো নাই কেন হয়, তুই জাস্ট মুখস্থ করে গেছো, তাই না স্যার? যাই হোক, তোমার মুখস্থ করা কথাটাকে একটু মনে করাই দিলাম, কেন হয় এই কথাটা না হয় আজকে নাই বা বললাম, ক্লিয়ার? দেখি আমরা, দেখো, সো ভালো করে লক্ষ্য দিকে বলছে while avoiding a civil war, while avoiding a civil war, বলছে সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল ভেঙে ফেলতে, ব্রিং ডাউন করতে অ্যাপার্থিককে, বর্ণবাদকে। ওয়াই অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, একটা সিভিল ওয়ারকে অ্যাভয়েড করতে চেয়েছিল। সিভিল ওয়ারকে অ্যাভয়েড করে, সিভিল ওয়ার মানে কি? সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার গৃহযুদ্ধ, সিভিল ওয়ার গৃহযুদ্ধ। গৃহযুদ্ধকে ভালো করে লক্ষ্য দিকে, গৃহযুদ্ধকে অ্যাভয়েড করতে চেয়েছিল, এড়িয়ে যেতে চেয়েছিল। গৃহযুদ্ধ কি জিনিস আমরা বলছি, একটু দেখো এদিকে, গৃহযুদ্ধটা কি জিনিস। তার আগে খেয়াল করো, প্রশ্ন করছে আমাদের
তানিষ্কা তানিষ্কা প্রশ্ন করছে যে স্যার অ্যাপার্থিক মানে কি? অ্যাপার্থিক মানে হচ্ছে বর্ণবাদ। অ্যাপার্থিক মানে হচ্ছে বর্ণবাদ। আমরা ক্লাসের শুরুতে এই বর্ণবাদের ব্যাখ্যা দিয়েছিলাম, তুমি হয়তোবা খেয়াল করতে পারোনি। আবার বলছি, অ্যাপার্থিক মানে হচ্ছে বর্ণবাদ। বর্ণবাদ মানে কি? বর্ণবাদ মানে হচ্ছে মানুষের গায়ের রঙের উপর ভিত্তি করে মানুষের গায়ের বর্ণ, বর্ণ মানে বুঝো তো, বর্ণ মানে হচ্ছে কালার, কি কালার, মানুষের গায়ের কালারের উপর ডিপেন্ড করে, কালারের উপর ডিপেন্ড করে মানুষকে জাজ করা, মানুষকে বিচার করা বা মানুষকে ফ্যাসিলিটিস দেওয়া কিংবা ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত রাখা, এই যে প্রথা, এটাকে বলি আমরা বর্ণবাদ। এই যে কিছুদিন আগে তুমি শুনছো না যে আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গকে মেরে ফেলা হইলো, দেখছো না? তখন বর্ণবাদ বিরোধী আবার আন্দোলন শুরু হইলো, কৃষ্ণাঙ্গ মানে কৃষ্ণাঙ্গরা খেপে উঠলো, বর্ণবাদ বিরোধী আন্দোলন হইলো। এই যে বর্ণবাদ মানে আমাদের গায়ের রং কালো বলে আমাদেরকে নিগৃহীত করা হচ্ছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আর কি বর্ণবাদ। ওকে, যাই হোক, কি বলছে দেখো, ব্রিং ডাউন অ্যাপার্থিড, সে চেয়েছিল অ্যাপার্থিডকে ভেঙে ফেলতে। রাইট, তানিষ্কা উত্তর পাইছে কিনা দেখো, যদি উত্তর পাও তাহলে সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? ওকে, ভালো করে ওকে দিকে। আচ্ছা ঠিক আছে, ভালো করে ওকে দিকে। সিভিল ওয়ার মানে কি? সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। ভালো করে ওকে দিকে। সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ। এটার মানে কি স্যার? গৃহযুদ্ধ মানে কি? খেয়াল করো, গৃহযুদ্ধ মানে কি? ভালো করে বুঝি। যখন কিনা ঘটনা এরকম হয়, এই হ্যালো, আমার কিন্তু হাতের লেখা বেশি মানে সুন্দর, বুঝছো তো? হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিদিন 2 বেলা করে ফ্যান লাভলি হাতে মাখি, ক্লিয়ার? 2 বেলা করে ফ্যান লাভলি হাতে মাখি আর 2 বেলা করে হাতে পাউডার মাখি, তারপরে যদি লেখা সুন্দর হয় আর কি। তো লেখা যদি বাজে হয়ে যায় তাহলে বইল হচ্ছে স্যার আপনি আজকে বোধহয় হাতে ফ্যান লাভলি একটু কম মাখছেন, ঠিক আছে? আসো শুরু করি, দেখো এদিকে। তাহলে কি ছিল? গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে হচ্ছে, ভালো করে অক্ষরে দিকে, গৃহযুদ্ধটা কি জিনিস বলে? ধরো একটা দেশের নিজেরা নিজেরা মিলে যুদ্ধে লেগে যায়, একটা দেশের নাগরিক নিজেরা নিজেরা মিলে যদি যুদ্ধে জড়িত হয়ে যায়, সেই যুদ্ধটাকে বলি আমরা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ, ঠিক আছে? ওকে, গৃহযুদ্ধ ধরো কি কিরকম, ধরো তুমি কোনো দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে ধরো যুদ্ধ লেগে গেছে, এক দল আরেক দলকে মেরে ফেলতেছে, ক্লিয়ার? এখন দিন শেষে দেখো, ও ওকে মেরে ফেলতেছে, ও ওকে মেরে ফেলতেছে, ও ওকে মেরে ফেলতেছে, এরকম যদি পুরো দেশের অবস্থা এরকম হয়, দেখো তো আলটিমেটলি একটা জাতি নিজেরা নিজেরা হত্যা লিপ্ত হয়ে গেছে না? হ্যাঁ, বলা হয় যদি একটা জাতির নিজস্ব নিজস্ব লোকেরা মিলে নিজেরা নিজেরা মিলে যুদ্ধ জড়িত হয়ে যায়, সেটাকে আমরা বলি গৃহযুদ্ধ। এবং মাথায় রেখো, সেটা হচ্ছে একটা গৃহযুদ্ধ কিন্তু অনেক খারাপ, খুব ভয়ঙ্কর একটা জিনিস। কেন? কারণ হচ্ছে বাইরের এক্সটার্নাল কোনো এনিমি, বাইরের কোনো শত্রুরা যখন আক্রমণ করে, তখন চাইলে এটা কি করা যায়, এখানে যুদ্ধের একটা পরাজয় থাকে, জয় থাকে, কেউ জয় লাভ করবে, কেউ হয়তো পরাজিত হবে। কিন্তু সাধারণত সিভিল ওয়ারের ক্ষেত্রে যেটা হয়, একটা জাতি প্রায় সময়, অনেক সময় দেখা যায় পুরো একটা জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে, একদম পুরো জাতি হাওয়া হয়ে গেছে, একেবারে মানে সবাই মারা গিয়ে একদম মানে কি বলবো, একদম সাফ হয়ে গেছে, ক্লিয়ার? যাই হোক, তাহলে বলছে আমাদের নেলসন ম্যান্ডেলা চেয়েছিল বর্ণবাদকে ভেঙে ফেলতে, কিন্তু সে চেয়েছিল যে সিভিল ওয়ার যেন না লাগে, হ্যাঁ, কোনো প্রকার গৃহযুদ্ধ যেন না লাগে। হিজ প্রেস্টিজ, তার প্রেস্টিজ, প্রেস্টিজ মানে বুঝতে বলে স্যার আমরা ভালো বুঝি স্যার, আমাদের প্রেস্টিজ আছে না স্যার, ক্লিয়ার? আমাদের কিছু বললে কিন্তু আমাদের স্যার প্রেস্টিজে লাগে। প্রেস্টিজ মানে কি? প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান বা সুখ্যাতি, ক্লিয়ার? বলছে তার যে প্রেস্টিজ, তার যে খ্যাতি, সুখ্যাতি, এন্ড কারিশমা, এবং তার যে কারিশমা ছিল, কারিশমা মানে হচ্ছে সহজাত ক্ষমতা বা জন্মগত যে ক্ষমতা মানুষ পায় আর কি, কৌশল ক্ষমতা বলো, সহজাত ক্ষমতা বলো, জন্মগত ক্ষমতা বলো, ক্লিয়ার? ওকে, বা গড গিফটেড পাওয়ার বলো, যেটাই বলো না কেন। তাহলে বললাম কারিশমা মানে সুখ্যাতি, কারিশমা মানে হচ্ছে সুখ্যাতি, সিনোনিম লিখতে পারো রেপুটেশন, কারিশমা সিনোনিম লিখতে পারো রেপুটেশন, রেপুটেশন লিখতে পারো, রেপুটেশন, রেপুটেশন লিখতে পারো, কারিশমা রেপুটেশন, কারিশমা রেপুটেশন, ক্লিয়ার? তাহলে কি বলছে দেখো এদিকে, তাহলে বলছে কারিশমা, খেয়াল করে দিকে, তার যে সুখ্যাতি ছিল, তার যে কারিশমা, তার যে কি ছিল, পেস্টি ছিল এবং কারিশমা ছিল, কারিশমা মানে বললাম সহজাত ক্ষমতা বা দক্ষতা, তার যে ক্ষমতা ছিল, জন্মগত যে ক্ষমতা ছিল এবং তার যে সুখ্যাতি ছিল, হেল্প হিম, এটা তাকে সাহায্য করেছিল, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর সাপোর্ট অর্জন করতে সহায়তা করেছিল, পুরো পৃথিবীর সাপোর্ট অর্জন করতে সহায়তা করেছিল। কারো কোনো একটু পর্যন্ত কোনো সমস্যা থাকলে ইউজ করতে পারো, আর না থাকলে আমাকে একটু কষ্ট করে ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। ওকে, ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তবে ওকে লিখে কমেন্টস করে দিতে পারো, ওকে লিখে কমেন্টস করে দিতে পারো, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে কারো কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, ঠিক আছে স্যার।
সো ভালো করে লক্ষ্য করে দিকে আমরা এতক্ষণ পর্যন্ত নেলসন ম্যান্ডেলা জাস্ট একটা প্যারা পড়লাম, ক্লিয়ার? ওকে, ভালো করে লক্ষ্য করে দিকে বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি ঘৃণা করি রেস ডিসক্রিমিনেশনকে ঘৃণা করি। রেস মানে জাতিগত, ডিসক্রিমিনেশন বৈষম্যকে ঘৃণা করি। দেখো উপরে একটা ইনভার্টেড কমা দেওয়া আছে, দেখছি উপরে একটা ইনভার্টেড কমা দেওয়া আছে, তাই না স্যার? হ্যাঁ, উপরে একটা ইনভার্ট কমা দেওয়া আছে। আমরা জানি ইনভার্ট কমা দেওয়ার মানে কি, বলে ইনভার্ট কমা দেওয়ার মানে হচ্ছে নিঃসন্দেহে এটা কোনো না কোনো মানুষের মুখের কথা বা মুখের উক্তি, তাই তো? বলে জি স্যার, এক্স্যাক্টলি, এটা কোনো না কোনো মানুষের মুখের উক্তি বা মুখের কথা, রাইট? সো ভালো করে লক্ষ্য এদিকে। সো এখানে কার মুখের কথা এটা, এই কথাটা কার মুখের কথা আমরা পরে না হয় জানবো, আগে দেখো পরে দেখি। আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, জাতি বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, প্রচন্ড তীব্রভাবে ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং তার সমস্ত ম্যানিফেস্টেশনসকে ঘৃণা করি। সমস্ত ম্যানিফেস্টেশন মানে কি, প্রকাশভঙ্গি, ম্যানিফেস্টেশনস প্রকাশভঙ্গি। তাহলে বলছে আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি প্রচন্ড তীব্রভাবে, এবং এটার প্রকাশভঙ্গিকেও ঘৃণা করি। প্রকাশভঙ্গি কি ঘৃণা করি মানে কিরকম? ফর এক্সাম্পল, তোমাকে দেখবা তুমি বিভিন্ন টেলিভিশনের বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনে দেখবা, তোমাকে ইনডিরেক্টলি দেখবা বিভিন্ন ক্রিমের বিজ্ঞাপনে, বিভিন্ন সাবানের বিজ্ঞাপনে তোমাকে ইনডিরেক্টলি একটা জিনিসের প্রতি উৎসাহিত করা হয়। অর্থাৎ তোমাকে বলা হয় ইনডিরেক্টলি বা ডিরেক্টলি, সরাসরি বলা হয় অথবা সরাসরি বলে না, একটু ঘুরে পেঁচায় বলে আর কি, তুমি সাদা হও, তুমি ফর্সা হও, ফর্সা হইলে তোমার জীবন মানে জীবন একদম কি হয়ে যাবে, মোটামুটি অনেক কিছু হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে তোমাকে বলতেছে ফর্সা হওয়ার জন্য যে তোমাকে তোমার ভিতরে একটা তাড়না তৈরি করতেছে, এটা নিঃসন্দেহে একটা বর্ণবাদ, নিঃসন্দেহে একটা বর্ণবাদকে সাপোর্ট করে, এটা বর্ণবাদকে কি করে, সাপোর্ট করে। এই যে ডিরেক্টলি না বলে একটু ঘুরে পেঁচায় বলতেছে, এটা হচ্ছে ম্যানিফেস্টেশন, প্রকাশভঙ্গি, একটু মানে আকার ইঙ্গিতে প্রকাশ করা আর কি, ক্লিয়ার? তাহলে বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতি বৈষম্যকে ঘৃণা করি, and in all its manifestation, এর সমস্ত প্রকাশভঙ্গিকেও ঘৃণা করি। I have fought, আমি যুদ্ধ করেছি, it all during my life, আমি আমার সারা জীবন ধরে যুদ্ধ করেছি। I will fight it now, আমি এখনো যুদ্ধ করছি, and will do so, এই কাজটাই করে যাব, until the end of my days, আমার শেষ দিন পর্যন্ত আমি এই কাজ করেই যাব। তাহলে কি বলছে দেখো কথাটা, বলছে আমি জাতিগত বৈষম্যকে প্রচন্ড তীব্রভাবে ঘৃণা করি, বলছে তারপরে বলছে আমি আমার সারা জীবন ধরে এর বিরুদ্ধে সংগ্রাম করেছি, এখনো সংগ্রাম করছি, এবং আমার শেষ দিন পর্যন্ত আমি এটার বিরুদ্ধে সংগ্রাম করে যাব। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, ম্যান্ডেলা তার অ্যাকসেপ্টেন্স স্পিচে বলেছিল অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে সাউথ আফ্রিকার সর্বপ্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি এই কথাটা বলেছিল। একটু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। কারো যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারো, আমরা 1 থেকে 20 পর্যন্ত কাউন্টডাউন করব, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, নয়তো আমরা আজকের মতো শেষ করব। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে দেখা হবে। তোমাকে জাস্ট একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ফার্স্ট পেপার মানে শুধুমাত্র ওয়ার্ড মিনিং পড়ে পড়ে তুমি শুধু সামনের দিকে আগায় গেলা, ব্যাপারটা এরকম যেন না হয়। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পেপার পড়ার সময় প্রত্যেকটা জিনিস তুমি খুঁটিনাটি বিভিন্ন জিনিসগুলো জানার চেষ্টা করবা, তাতে করে তোমার অনেক বেশি পরিমাণ ল্যাঙ্গুয়েজের উপরে, ভাষার উপরে অনেক বেশি পরিমাণ তোমার স্কিল ডেভেলপ হবে। এবং তোমার যদি ল্যাঙ্গুয়েজের উপরে স্কিল ডেভেলপড হয়, ড্যাম শিওর তুমি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং বিভিন্ন সেক্টরে তুমি অনেক বেশি প্রেফার পাবা, রাইট? অনেক বেশি একটা তুমি ভালো একটা বেটার একটা ফিলিং পাবা, রাইট? সো যাই হোক, আজকের মতো এখানে রাখছি, নেক্সট ক্লাসে দেখা হবে। যারা যারা আমার সাথে ছিল সবাইকে ধন্যবাদ। নিঃসন্দেহে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে জানাই দিবা পরবর্তী ক্লাস যেন তারা অ্যাটেন্ড করে ইনশাআল্লাহ। সো তানিশা, তানিষ্কা, মুনতাহা, তারপর হচ্ছে অদ্রি, তারপরে ছিল হচ্ছে আবিদা, রাইট, সামিহাদ, যারা যারা ছিল তাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। টাটা।